সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টাইমসে টকে আপনাদেরকে স্বাগত জানাই। পাবলিক টকে মূলত আমরা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা জানেন যে 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি আলোচিত দিন। এই দিনে বিগত 1 বছর আগে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের 1 বছর পূর্ণ হয়েছে। 1 বছর পূর্ণ অনুষ্ঠান হয়েছে সারা দিনব্যাপী। বিভিন্ন আয়োজনের মধ্যে একটি আয়োজন ছিল জুলাই ঘোষণাপত্র পাঠ, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র প্রকাশ। এবং এই জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আজকের বিষয়বস্তু জুলাই ঘোষণাপত্র আদৌ কি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এ বিষয়ে আলোচনা করবেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এবং সেই সঙ্গে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পাবলিক টকের আয়োজনে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। হাবিব ভাই, আপনি জানেন যে জুলাই আন্দোলনের যে একটা প্রেক্ষাপট, আজকে 5ই আগস্ট, এই দিনে বিগত হাসিনা সরকারের পতন ঘটার 1 বছর হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল যে জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তো আদৌ কি এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার এই জনপ্রিয় এই শো যারা দেখছেন, সশস্ত্র সালাম। বিজ্ঞ সহ আলোচক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আমার শুভেচ্ছা। আসলে জুলাই ঘোষণাপত্র নিয়ে তো নানান কথাবার্তা হচ্ছে। কখনো কোনো সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছে, কখনো রাষ্ট্র স্বীকৃতি চাচ্ছে, কখনো কি বলে সেকেন্ড বা দ্বিতীয় স্বাধীনতা বলছে। তা আমি তো এই জিনিসগুলো আমার কাছে খটকা লাগে। একটা দেশে একবারই স্বাধীন হয়, 2বার স্বাধীন হয়। তাহলে আমরা 90 সালে তো আমরা একবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার দ্বিতীয়বার হয়েছে এটা বলা যায়। কিন্তু এইবারে তো অতিরিক্ত বাড়াবাড়ি দেখি। তার কারণ পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, নির্দিষ্ট কজ বা দফা নিয়ে, আমরা 10 দফা নিয়ে আন্দোলন করেছিলাম এরশাদের বিরুদ্ধে। 69-এ ছাত্রদের 11 দফা, আওয়ামী লীগের 6 দফা, সেটার উপর ভিত্তি করে আমরা এই কারণে আন্দোলন করছি। সব জায়গায় তাই হয়। এইবারই একটা আন্দোলন হলো যার কোনো দফাও ছিল না, দাবিও ছিল না, ইয়েও ছিল না। এখানে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি আস্তে 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 সরকার পতন আন্দোলন দিয়ে গেছে। এখানে কোনো দফা দাবি কিছু ছিল না। সেখানে ওই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, সেখানে গণপরিষদ নির্বাচন হতে হবে, সেখানে যদি সমস্ত শহীদদেরকে বিচার না করা হয়, অথবা যদি এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে দাবি করছে জুলাই বিপ্লবের খসড়া বা জুলাই বিপ্লবের এই যদি বাস্তবায়ন না হয় তাহলে নির্বাচন হবে না, এইসব কথা ছিল। সেখানে লেখা ছিল যে আন্দোলন শেষে আমরা বাংলাদেশের 72 সংবিধানকে সরে ফেলে দেব, বলা ছিল। সেখানে বলা ছিল আন্দোলন শেষ হলেই আমরা সরকারে অংশগ্রহণ করব, সরকারে উপদেষ্টা হয়ে মন্ত্রী পদমর্যাদা, গাড়ি ফ্লাগ হাঁকাবো। লেখা ছিল এটা যে আমরা আন্দোলন শেষ করে আমরা রাজনৈতিক দল গঠন করব, আমরা একটা কিংস পার্টির মতো
এই আদলে আমরা চলবো, আমরা অফিস আদালত যাবো, ট্রান্সফার করব, প্রমোশন দেওয়া হবো, তদবির করব, এগুলি কি বলা ছিল সেখানে? এখন সব কত কিছু আসতেছে, যার খুশিই ছিল না। এখন সেটা কত ধরনের বুদ্ধি মাথার ভিতরে একের একের পর বের করে করে আসল কথাটা তার নির্বাচনটা পিছাতে চায়। তা আজকে প্রধান উপদেষ্টা একটা ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এর আগে যেটা বলেছেন এপ্রিলে, তারপরে আমাদের নেতা তারেক রহমান লন্ডন বৈঠকের পর উনি বলেন ফেব্রুয়ারি। এর ভেতরে কিছু কিছু দল আছে, জামাত, বিশেষ করে স্বাধীনতা বিরোধী, যারা এখনো স্বাধীনতাকে স্বীকার করে না, তারা পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করবে। মানে আর স্বাধীনতা বিরোধী, তারাও পেয়ার ছাড়া নির্বাচন করবে না। জামাত নির্বাচন ছাড়া অন্য নির্বাচন দিবে না। এনসিপি তাদের কথা না মানলে এটাকে নির্বাচন দেবে। নানান কাহিনী এখানে হচ্ছে। এত কাহিনী কি ছিল না? এত কাহিনী করার মধ্যে কি তাদের সেই জনগণের ম্যান্ডেট আছে তাদের? জামাত কয় পার্সেন্ট লোক কেমন করে বলেন? 5-6% ছিল, এখন 7% হতে পারে, এর বেশি তো না। এনসিপি কালকে তো দেখলো, কালকে না পরশু দিন, এই যে সমাবেশে দেখলো যে এই যে কার্পেট বিছানো আছে সেটুকুই ভরে না। তখন তো লাখ লাখ মানুষ হতো। তখন কি তারা দেখি বলতো তারা যে এই যে দল গঠন করার পর যে দুর্নীতি জড়াই গেছে, এখন তার রূপায়ণ টাওয়ারের 2টা ফ্লোর কিভাবে দিল, কে দিল? আমরা বিএনপি তো দেয়নি টাকা, তার কে টাকা দিল? আওয়ামী লীগের সময় যারা দুর্নীতি করেছে, বড় বড় ব্যবসা করেছে, আওয়ামী লীগ যারা যারা সেখানে পরিচালিত হয়েছে, আওয়ামী লীগ ব্যবসা পরিচালনা করেছে, সেই টাকা আজকে দিচ্ছে এনসিপি কে। কেন দিচ্ছে? যে তাদের সাথে একটা তাদের দৃষ্টি যেন তাদের পক্ষে থাকে, তাদের জন্য কোনো সমস্যা করতে না হয়। এই যে এটা তো প্রথমেই অনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা জড়াই গেছে। তারপরে একজন উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার সদস্য, তার এপিএস, এপিএস তো, হ্যাঁ এপিএস, সে যেভাবে 300 কোটি টাকা স্বাধীন মালিক হয়ে গেল, তার বিদেশ যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হলো, রেড অ্যালার্ট জারি করা হলো। তো এই যে সমস্ত, এসব কি লেখা ছিল? এখন মন্ত্রী হবো, লুট করবো, এই করবো, সেই করবো, এটা করবো, সেটা করবো। এটা টোটালি একটা জিনিস, মানে একটা মব রাষ্ট্রের, এখন মব সঞ্চার বলবো এটা, এটা সৃষ্টি করে তারা এটা বাস্তবায়ন করতে চান। সবকিছুতে বাস্তবায়ন করার সেই তাদের সেই ম্যান্ডেট কি আছে? সব দল মিলে আমরা আন্দোলন করেছিলাম, সকল দলের এখানে অবদান আছে। বিএনপি এখানে অবদান তো কম না, সবচেয়ে বেশি সংখ্যক লোক মারা গেছে বিএনপির, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন পর্যায়ে আমরা রিমান্ডে গেছি। এবং শেষে এসে আমরা যখন লুকিয়ে থাকলাম, শেষে এসে এই যে 36 দিন আন্দোলন করুক আর যেদিনই করুক, সেখানে কারা করেছে? বিএনপি কি সেখানে ছিল না? আমরা আগে মনে করুন সামনে গেলে ওরা বিএনপি ট্যাগ দিবে, দিয়ে বলবো যে সরকার পতন চাই, অতএব এই আন্দোলন দমিয়ে দিতে হবে, পুলিশ দিয়ে পিটিয়ে ঘর উঠা। আমরা সেটা বর্তমানে চাই না। আমরা চাইছি আমরা এটা সফলতা দেখতে চাই। দেখতে হবে পিছন থেকে আমাদের ইন্ধন যোগাবে, সামনে তারা থাকবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারের মুখোশ উন্মোচন করবো, সরকারকে পদত্যাগে বাধ্য করবো। এটা তো আমাদের পরিচয়। কিন্তু এরা যারা এই ছেলেরা আজকে যা বলছে, যে সমস্ত ভাষা ব্যবহার করে, সে শোনাও যায় না। বিএনপির বিরুদ্ধে যাতা বলে, ম্যাডাম খালেদা সম্বন্ধে যাতা বলে, তারেক রহমান সম্বন্ধে তো কখন কি বলেই যাচ্ছে তার কোনো হিসাব নেই। এই সমস্ত করে দেশটাকে একটা বিপর্যয়ের মুখে ফেলে দিতে চাচ্ছে। এখন আমি আগে একটা টক শোতে বলেছিলাম, টেলিভিশনে বলেছিলাম, যদি ফেডারেল নির্বাচন না হয়, এসব না দিতে পারে, তাহলে এই সরকার কিন্তু ক্ষমতা থাকতে পারবে না। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন ক্ষমতা থাকতে পারবে না, তাহলে আরগুলি কিন্তু থাকতে পারে, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা সেটা হতে দিতে চাই না। এই জন্য বারবার আমরা সেখানে তাদের সাথে তো আমাদের নেতারা বৈঠকে বসে, সালাউদ্দিন বৈঠকে বসে, আবার সালাউদ্দিনের বিরুদ্ধে তারা কথা বলে। সালাউদ্দিনের বিরুদ্ধে যারা কথা বলে, ওরা সালাউদ্দিনের হাঁটুর সমান যোগ্যতা ওদের আছে। সালাউদ্দিন বিশেষ ক্যাডার, সালাউদ্দিন ছাত্র ছিল, সালাউদ্দিন এমপি ছিল, সালাউদ্দিন মন্ত্রী ছিল, সালাউদ্দিনের অ্যাবসেন্টের চরম বিপর্যয়। বিএনপি যখন তখনও 29টা আসন পেয়েছে, তখনও সালাউদ্দিন বহু সেখান থেকে জয়লাভ করেছে। মাটির মানুষের সম্পর্ক, তার বিরুদ্ধে বক্তব্য দেয়। এই যে সমস্ত তাদের যে কর্মকাণ্ড, এইসব দেখার মনে হয় যেখানে কোনো কিছুই লেখা ছিল না। এদেরকে আমরা সমীহ করে সম্মান করি, এদেরকে ভালোবাসি, এদের কাছে টানতে চাই, এরা ভবিষ্যতে এগিয়ে যাক তা চায়। কিন্তু এরা সবাইকে নাড়তে চায়, সবাইকে খোঁচা মারে। এই করে দেশটাকে আজকে বিপদের মুখে ফেলতে যাচ্ছে।
আমরা সেই বিপদের মুখে কোনোভাবেই যেন সরকার না পড়ে, সেই কারণে আমরা মনে করছি যে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে গেলে তাহলে অনেক সমস্যার সমাধান হবে। কারণ কোনো ইনভেস্ট হচ্ছে না, কোনো বিনিয়োগ হচ্ছে না, তাহলে একটা অনির্বাচিত সরকারের সাথে কেউ চুক্তি করতে চায় না। আজকে আছে কালকে নেই। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মনে করে থাকেন এই সমস্ত কিছু অনিবন্ধিত দল এবং স্বাধীনতা বিরোধী জামাত শিবির রাজাকার তারা যদি মনে করে সরকারকে যদি বলে যে নির্বাচন দেওয়ার দরকার নাই বা ওই বিএনপির বিরুদ্ধে এগুলি বলতে হবে অথবা নির্বাচন দেরি করতে হবে, তাহলে সর্বশেষ কিন্তু তাদেরই বিপর্যয়ের মুখে পড়তে হবে। তাই আমি মনে করি এই সরকার যেন বিপর্যয়ের মধ্যে না পড়ে, সেই কারণে সরকারকে বলবো আলোচনা অংশগ্রহণ করেন, করার পরে যদি মনে করেন যে আপনার কথা বাইরে চলে যাচ্ছে, তখন আমরা তোমার সেই জিনিসটা করতে হবে। কিন্তু এখন তো তা না, এখন ওরা নির্বাচন করতে চায় না, নির্বাচনের কথা বললেই আমাদেরকে রাজাকার বলে, নির্বাচন করার কথা বলে আমাদের বিরোধী করে। তো এটা কোন কোন আলামত আমি বুঝি না কিছু। এই জন্য মনে করি যে এই যে জুলাই সনদ ওরা তো নিজেরা 14 দফা ঘোষণা করছে, সরকার পক্ষ থেকেও আপনার বলা হচ্ছে, এখন এটা মানে না, এরাও মানে না, জামাত শিবিরও মানে না, চরবানও মানে না। আমরা কি তাই হবে? দেখলাম। 5:30টার দিকে, 5:15 5:30টার দিকে জুলাই সনদ ঘোষণা করা হলো। তার কিছুক্ষণ পরে প্রথমে মাহফুজ আলম সময় টিভির সাক্ষাৎকারে কি বললেন, উনি মানে অখুশি এরকম মনে হলো। আবার জামাতের সেক্রেটারি মহোদয় বললেন যে এই জুলাই মানে তেনারা পছন্দ করেননি এরকম কিছু। তো আমার প্রশ্ন হলো যে এটা তো একটা ঐক্যমত কমিশনের ভিত্তিতে সব দল মতের ভিত্তিতে বসেই একটা সেটেলমেন্ট বা এইরকম একটা ঘোষণাপত্র তৈরি হয়েছে। তো সেখান থেকে আবার দ্বিমত পোষণ করছেন। আবার আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের একাংশ এবং এনসিপির একাংশ যারা এই আন্দোলনের কুশীলব বলে দাবি করেন, তাদের একাংশ কক্সবাজারে যেয়ে বসে আছেন। তো এ ব্যাপারে একটু বিস্তারিত বলবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন বিষয়গুলো। না, তারা কক্সবাজারকে বসেছে ওই যে একটাই কথা তাদের, তারা যে কোনো সলসাত্র নির্বাচনটা যে না হয়, নির্বাচন না থাকলে না হলে তো অসীম ক্ষমতা ব্যবহার করতে হতো তারা। আজকে বাংলাদেশের তদবির প্রমোশন বিভিন্ন কাজ পাওয়ার ক্ষেত্রে তাদের একটা ফোনই যথেষ্ট। আমরা 10 বার ফোন করলেও তারা আমাদের কাজটা করবে না, আমাদের হাবিবের কাজ না করে হাবিব তোমার রাগ করবে না, খারাপ গালি তো আর দিবে না। ওদের কাজ না করে দিলে খারাপ গালি দিবে, আমার গরিব ধরে টানাটানি করবে, এরকম ক্ষমতা তারা ভোগ করছে। যে কারণে তারা নির্বাচন চায় না, যে কারণে তারা চাচ্ছে যে এই সমস্ত কথাবার্তা বলে জুলাই সনদ মানি না, অমক মানি না, তমক মানি না করে নির্বাচন তারা পিছাতে চায়। এইটাই তাদের মতো। এইটা তো আমরা কোনোভাবে এত ছেলে খেলা এত কিছু তো আমরা এটা মানবো না। এখন তারা বলার তারা বলছে, জামাতই তারা তাল মিলাচ্ছে। হ্যাঁ, জামাত তাল মিলাচ্ছে, তারা জুলাই সনদ মানে না, এইটা তারা চাই সেটা চাই, কত দাবি, এত দাবি দিয়ে কি আর এখন দেশে এখন এই ইয়ে করা হবে? এত সহজ সবকিছু? তারা তো সবকিছু সহজ মনে, যা বললে তাই হয়, বললে হয়ে যায়, করো বললেও কাজ করে দেয়। এরকম তো হবে না তো। তাদের একটা পিছিয়ে আসতে হবে, তাদের কতটুকু তারা ভাগ পায়, অর্থাৎ তারা পার্সেন্টেজ তারা কতটুকু, তারা একটা নির্বাচন হলে তারা বুঝতে পারবে কত পার্সেন্ট ভোট পেল, তখন তার দাবিদার হতে পারবে। এখন তো দাবিদার হতে আর কোনো সুযোগ নাই। এই সমস্ত দল বিভ্রান্তি সৃষ্টি করতে চায় শুধুমাত্র শুধুমাত্র নির্বাচন পেছানোর জন্য, তাছাড়া তাদের আর কোনো ই নাই, শিকারও দরকার নেই, কোনো কিছু দরকার নেই। নির্বাচন পিছিয়ে গেলে তখন তারা শুধু সুযোগ ভোগ করবে, এই হলো তাদের ইচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, হাবিব ভাই, আরেকটা প্রশ্ন। আপনি তো নিশ্চয়ই গত আলোচনাতে খুব দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এবং সেটাই আমরা দেখলাম যে আজকেও সম্ভবত একটা মাধ্যমে সরকারি পর্যায় থেকে ঘোষণা হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন হবে। এখন এই এই নির্বাচনটিকে আপনি মনে করেন যে সব দলের অংশগ্রহণে হবে, বা এই প্রফেসর ইউনূস সরকার নির্বাচন করতে সামর্থ্য হবেন মনে করেন আপনি? না, আমি মনে করি সব দল একমত হবে না। বিশেষ করে জামাত এনসিপি চর্ম নাই। হুম। জামাত আর চর্মে তো অপশক্তি। হুম। আর এনসিপি তারা আন্দোলন করেছে, কিন্তু তাদের আন্দোলনের তো প্রধান টার্গেট ছিল না সরকার পরিবর্তন, হয়ে গেছে। এখন হওয়ার পরে তারা সবকিছু দাবি করতেছে।
এখন তাদের দাবি দেওয়ার কাছে আত্মসমর্পণ করার আমাদের পক্ষে তো সম্ভব না। আমরা মনে করি যে আমরা আমাদের আহ পথ যেটা, আমরা সেই পথে আমরা আগাবো। আমরা জনগণের পক্ষে কাজ করতে চাই, জনগণের কথা বলেই আমরা সামনের দিকে এগোতে চাই। তারা তো জনগণের পক্ষেও কাজ করতে চায় না, তারা নির্বাচনও করতে চায় না। তার মানে কি, নির্বাচন আগে তাদের লাভ, একটা ফোন করে যথেষ্ট। আমার মনে হয় এইটা তাদের পেয়ে বসতে হবে, জামাতের আর একই জিনিস। আমরা আজকে সকালেও দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আজকে একটি সুন্দর গঠনমূলক এবং রাজনৈতিক সুন্দর একটি বক্তৃতা দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে একটা সুন্দর ইলেকশনের ব্যাপারে বিশেষ করে মোটা দাগে বড় দলগুলো অত্যন্ত আন্তরিক আমার কাছে, এবং সবার কাম্য যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আপনি যে কথাটা বলছিলেন যে জামাত বা ইসলামিক দলগুলো বা এনসিপি এই জায়গাটাতে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টা চলছে, আমরা স্বাগত জানাচ্ছি। হাবিব ভাই, আমি স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, আমরা আলোচনা শুরু করেছিলাম প্লিজ। হাবিব ভাই কথা বলছিলেন। আমাদের বিষয়বস্তু ছিল যে জুলাই ঘোষণাপত্র আজকে যেটি পাঠ করা হয়েছে সেটি আদৌ কি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কিনা। হাবিব ভাই এ ব্যাপারে বিষয়ে বিস্তারিত বলেছেন, আপনি স্যার একটু বলবেন। ধন্যবাদ আমাদের সর্বজন শ্রদ্ধেয় হাবিব ভাই আমাদের সহ আলোচক হিসেবে এখানে যুক্ত হয়ে আমাদের ধন্যবাদ আরোহ করেছেন। তার সঙ্গে অসংখ্য শোতে অবতীর্ণ হয়েছি আপনার গত শাসন আমলে এবং এই সরকারের সময়। তার প্রতি রইল সংগ্রামী অভিনন্দন। আজকে এই 5 তারিখ, এই যে বর্ষপূর্তি, সেই দিনে তাকে আমার মনে আছে অসংখ্যবার তিনি আদালত আঙ্গিনায় তাকে হাজিরা দিতে হয়েছে এবং রীতিমতো হুলিয়া কাঁধে নিয়ে তাকে শোতে অবতীর্ণ হতে হয়েছিল। সেই দুঃসহ দিনগুলোর কথা মনে পড়ছে আজকে। তো আপনার আজকে যেই অবস্থাটা আমরা দেখলাম, আপনার একটা বাংলায় প্রবাদ আছে, এরকম যত গর্জে তত বর্ষে না। এই সারা দেশ কাঁপিয়ে ট্রেন হাজির করে লোকজন নিয়ে এসে আপনার যেই আয়োজনটি করা হয়েছে, যে পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি, সেটা জনগণের করের টাকার এক অর্থে শ্রাদ্ধই আমি বলবো। আরো সুন্দর প্রতীকীভাবে এই আয়োজনটি করা যেত এবং আমাদের যে ঘোষণাপত্রের নামে যা কিছু বয়ান হাজির করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে ইন এ ওয়ে শেখ হাসিনার কাসিদা। আপনার শিয়া ট্র্যাডিশনে আছে ইয়াজিদ, তারপরে আপনার বাবিয়া, এদের আপনার নানানভাবে অভিসম্পাত করা, সেই রকমের একটা বিষয় তা হতে পারতো অনেক বেশি আপনার মন্তব্য বা আপনার এই ধরনের সীমার মধ্যে না রেখে ফিউচারিস্টিক নানান প্রক্ষেপণ এখানে থাকতে পারত। সমৃদ্ধ, উন্নত, বিশ্বসেরা আপনার বাংলাদেশ গড়বার নানান রকমের প্রতিশ্রুতি আমরা আশা করেছিলাম। আমরা একটি মাত্র ক্লজ যেটা দেখেছি, যেটি প্রতিশ্রুতিশীল, সেটি হচ্ছে যারা সংগ্রাম করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন, তাদের আপনার বীরের মর্যাদা দেওয়ার ঘোষণা। এটি ছাড়া আর কোনো আপনার তাৎপর্যপূর্ণ বিষয় আমার চোখে পড়ে না। সেই জন্যে আমি বলবো একটু হতাশ। আরো অনেক বেশি প্রত্যাশা ছিল আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। একটা বিষয় আমি হাবিব ভাইকে প্রশ্ন করছিলাম। হাবিব ভাই গত আলোচনাতেই আমার অনুষ্ঠানেই বলেছিলেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতেই হবে, তাছাড়া এই সরকার থাকবে না। তো আমি গত রাত্রে থেকেও একটু দেখলাম যে আমাদের মাননীয় উপদেষ্টা, যাকে আমরা মাস্টার মাইন্ড বলি, তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আবার 111-এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে।
তারপরে আবার আজকেও দেখলাম যে ঘোষণাপত্র পাঠ করার পরপরই ১০-২০ মিনিটের মধ্যে সময় টিভিতে একটি সাক্ষাৎকার দিচ্ছেন। তাকে দেখে মনে হলো তিনি হতাশ। আবার আমাদের মাননীয় জামাত ইসলামী সেক্রেটারি মহোদয়ও তিনি দেখলাম যে অনেক হতাশ। তো এ ব্যাপারে হাবিব ভাই বলেছেন, আপনি স্যার একটু বলবেন যে তারা হতাশ কেন? যে তারা তো একটা ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে এই ঘোষণাপত্রের ব্যাপারে দফায় দফায় মিটিং করেছেন, সভা সেমিনার করেছেন। তো আবার হতাশা ব্যক্ত করছেন কেন এই মুহূর্তে এসে? দেখুন, মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম মহোদয় তিনি মেটিকুলাস ডিজাইনে কাজ করা মানুষ, এবং যেহেতু বিশ্ব দরবারে তার পরিচিতি স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস দ্য নোবেল লরেট জানান দিয়েছেন মাস্টার মাইন্ড হিসেবে, তিনি আপনার চাইল্ডিশ কোনো কন্ডাক্টে মত্ত আছেন এটা আমি মনে করি না। তিনি চিন্তা ভাবনা করেই নানান রকমের ধোঁয়াশা বা কবওয়েব তৈরির একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, এবং সেই নিরিখে তার ফেসবুক পেজটা কাজে লাগাচ্ছেন। একবার তিনি ঘোষণা দিলেন গৃহযুদ্ধের সম্ভাবনার আপনার প্রেডিকশন দিয়ে, আবার তিনি সেই নবাবী বাংলার মানচিত্র আমাদের হাজির করতে চান সেরকমের প্রক্ষেপণ প্রদান করলেন। আবার আপনার এই যে 111-এর পদধ্বনি তিনি কান পেতে শুনেছেন সেটি জানান দিলেন, পরে আবার বললেন না, জুলাই বিপ্লবেরই জয়গাথা আমরা দেখব। তো এই যে সময়ের সঙ্গে সঙ্গে এক এক রকম চমক দেয়া, এটি ডেফিনেটলি লোকজনের মনোযোগ ধরে রাখার একটা বিষয় আছে, বা সেই সঙ্গে তিনি যে সক্রিয় সেটি জানান দেওয়ার একটা বিষয় আছে। আর তার পাশাপাশি ভবিষ্যতে পথ চলাটা কেমন হবে সেটা তিনি তার মতো করে খুঁজে নেবার চেষ্টা করেন। এখন এখানে আপনার জামাতে ইসলামের যে আপনার প্রক্ষেপণ সেটি অবশ্য ভিন্ন রকমের। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল জামাতে ইসলামী, এবং এটা ঠিক একক দল হিসেবে বাংলাদেশে বিরাজমান এটা ভাবার কারণ নেই, কারণ এটা একটা মুভমেন্টের মতো। যেমন মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকায় এখওয়ানুল মুসলিমুন বা মুসলিম ব্রাদারহুড যে মুভমেন্টটা আছে, চ্যাপ্টার আছে বিভিন্ন দেশে, ঠিক সেই রকম ভাবে বাংলাদেশেও আপনার এই যে আন্দোলনটি জামাতে ইসলামী, তাদের কাউন্টার পার্ট আছে ভারতে জামাতে ইসলামী হিন্দ, তাদের কাউন্টার পার্ট আছে পাকিস্তানে জামাতে ইসলামী পাকিস্তান, তাদের কাউন্টার পার্ট আছে আফগানিস্তানে জামাতে ইসলামী আফগানিস্তান। তো সেই জন্য সেই ফ্রেমওয়ার্কটাও মাথায় রাখতে হবে, এবং তারা আপনার সবসময় আমরা দেখেছি যে প্রথা বিপরীত অবস্থান গ্রহণ করেন। পাকিস্তান আন্দোলন যখন তুঙ্গে তখন সেই রাষ্ট্র সংস্থাপনের তারা বিরোধিতা করেছিলেন, আবার বাংলাদেশ রাষ্ট্র সংস্থাপনের আন্দোলন যখন তুঙ্গে তখন সেই আপনার প্রত্যাশার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। সেটি যেমন ইতিহাসের বাস্তবতা, তেমনি এখন ভিন্ন রকমের অবস্থান তারা ব্যক্ত করছেন, সেটাও তাদের ওই ট্র্যাডিশনেরই অংশ বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন নিয়ে আমি হাবিব ভাইয়ের কাছে যাব। আমি অল্পতেই বলছি যে এনসিপির একাংশ আজকে এই এত বড় একটা অনুষ্ঠান বা তাদেরই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের অনুষ্ঠানে হঠাৎ করে কক্সবাজারে, এবং শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া এসছে যে পিটার হাসের সাথে দেখা করতে গেছেন। বিষয়টা কিভাবে দেখেন আপনি, যে তাদেরই অনুষ্ঠান তারা অনুপস্থিত থেকে কক্সবাজারে গেছেন বা পিটার হাসের সাথে সাক্ষাৎ করছেন গেছেন, বিষয়টা কতখানি সত্যতা রয়েছে? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। ধন্যবাদ। দেখুন, আসলে এই যে তরুণ তুর্কি নেতৃবৃন্দ যারা কান্ডারি অন্যতম কুশীলব, তাদের এই যে এমন একটি দিবস উদযাপন
পেছনে রেখে যেটি রাষ্ট্রীয় অনুষ্ঠান সেটি বাদ দিয়ে তারা তাদের ভাষায় বেড়াতে গিয়েছে, এটা নৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং এই কথা ব্যক্ত করে তারা, আমি বলবো, এক অর্থে এই যে হাজার হাজার মানুষের যে ত্যাগ স্বীকার, আত্মদান এবং যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তার প্রতি এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটি কোনো অবস্থায় অ্যাকসেপ্টেবল নয়। এবং কল স্পেড স্পেড, পরিষ্কার ভাষায় কথাগুলো বলে দেওয়া ভালো। এবং আমরা যারা আপনার এই আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম, গত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করছিলাম, আমাদের সেই সৎসাহস আছে খোলামেলা কথা বলবার। সেই জন্যই আমার মনে হয় কল স্পেড স্পেড সেইভাবে বলাটা জরুরি। ধন্যবাদ স্যার। আমরা যাচ্ছি হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই, আমরা জানি যে আপনি গণতান্ত্রিক আন্দোলন এবং ৯০ আন্দোলনের পথিকৃৎ এবং পুরোধা। আপনি এবং আপনারা যারা এই আন্দোলন অভ্যুদয় বা আন্দোলনের মাধ্যমে একটা দীর্ঘ সময় লড়াই করেছেন, আপনারা অনেক কষ্ট করেন, অনেক ত্যাগ করেন, আপনাদের মধ্যে একটা ম্যানার আছে, আপনাদের মধ্যে গণমানুষের একটা গ্রহণযোগ্যতা আছে। আমি একটা জিনিস বর্তমান যারা আন্দোলন করছেন বা দেখেছেন তাদের মধ্যে নেতৃত্বের যে বৈশিষ্ট্য, সেই জায়গাতে তাদের ম্যানার বা শিষ্টাচারে আমি অনেক গ্যাপ দেখতে পাই। এবং এটা কি এই বর্তমান জেনারেশনের কারণে বা সোশ্যাল মিডিয়ার এই জেনারেশন, আপনি কিভাবে দেখেন একটু বলবেন? তারপরের প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে অনেক আশার বাণী দেখিয়েছিলেন যে অনেক বিলিয়ন বিলিয়ন ডলার এদেশে বিনিয়োগ আসবে। তো আমরা এখন পর্যন্ত শূন্য খাঁচা বা শূন্য ঝুড়ি দেখতে পাই। এ ব্যাপারে একটু বলবেন। এ ব্যাপারে পরিষ্কার বক্তব্য, তো সরকারের সঙ্গে কেউই চুক্তি করে না, সে যত বড়ই হোক না কেন। প্রথম ধাপেই বলেছি, আমাদের উপদেষ্টা মহোদয় অত্যন্ত সমাদৃত সারা পৃথিবীতে, কিন্তু ততই সমাদৃত হোক, কেউ তো টাকাটা নিয়ে এসে বিপদে চলে যাবে, হারিয়ে যাবে, এটা তো কেউ চাবে না। অস্থায়ী সরকারের কাছে কেউ আসে, কেউ চুক্তি করে? ঠিক তেমনি ভাবে আমি মনে করি যে এখানে আমাদের দেশেরও তো অনেক প্রতিষ্ঠান আছে, তারাও তো ইনভেস্ট করছে, তারাও তো করতেছে না, তারাও তো অনিশ্চিত অবস্থায়। আজকে রিজার্ভ বাড়ছে কেন বলে না? কথার কথা, এই সরকার আসার পরে আগে এখন রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বাড়ে কখন? রিজার্ভ বাড়ে যখন তখন ওই টাকা দিয়ে আর কোনো কিছু কিছু ক্রয় করা হয় না। বড় বড় ভারী শিল্প কারখানা গঠন তৈরি করলে সেখানে ভালো ইঞ্জিন লাগে, দামি দামি ইঞ্জিন লাগে, দামি দামি কারখানার মেশিন লাগে, তখন এলসি করে, তখন ডলার সংকট হয়ে যায়। আর এলসি যখন করে না, তখন তো ডলার সংকট হয় না। আর সেটাকে তো মনে করি আমার অনেক রিজার্ভ বেড়েছে, তাহলে তো হবে না। আমার ব্যবসায়িক কর্মকাণ্ড চলছে, আমার দেশে ইম্পোর্ট হচ্ছে, আমার দেশের মেশিনারি বড় হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, তখন একটা কথা, এটা তো হবে না, সরকার ছাড়া তো হবে না, যত চেষ্টা তারা করুক না কেন। এই জন্য আমরা বারবার একটা কথা বলছি। আর ম্যানারের কথা যেটা, এই যে যারা আন্দোলন করলো বিগত জুলাই আন্দোলন যাকে বলে আর কি, 5ই অগস্ট আমরা মুক্ত হলাম, এদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ। আমরা লজ্জা লাগে, আমরা ছাত্রদের ছিলাম, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন আর এদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এটা আসলে লজ্জার বিষয়। যে কারণে মানুষ কিন্তু আতঙ্কিত এই কারণে ওরা তো বিভিন্ন জায়গায় গিয়ে যে অবৈধ দখলগুলি করছে, গিয়ে পাকশি গিয়ে সে একটা ইয়ে তারা তো এমন এমন কথা বলে যে কথার উত্তর দেওয়া যায় না, কিন্তু একেবারে অসম্মানজনক কথাবার্তা বলে। কথা বলতে গেলে আমি সেদিন সাগরের ওখানে আমাকে বললো, ভাই একটু আসেন। গেলাম, ওখানে দেখে যে একজন মেজর ছিল কি আলতাফ, আর ওখানে এনসিবি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি সাহেবকে বললাম, ভাই প্লিজ আমাকে মাফ করতে হবে, বলবো না, এই দেশে বসা আমাদের চলে না। সে অনেক অনুরোধ করলো, ভাই আপনাদের সব সমস্যার সমাধান দেন, এখানে বসে একটা কথা বললে একটা সমাধান হতে পারে, হবে না, ওরা ওই প্রকৃতির না। কথা বলতে গেলে এমন এমন কথা বলা শুরু করলো
লাস্ট টাইম বললো সরি সাহেব, আমি চলে গেলাম, আমার কাজ আছে, আমি বাড়ায় চলে আসছি। তা আমরা তো সমস্ত মিডিয়াকে বলে দিয়েছি যে এনসিপির সাথে আমার বসবো না। এখন তো মিডিয়া ডাকেও না তাদেরকে, দু একটা মিডিয়া ছাড়া ম্যাক্সিমাম মিডিয়া ডাকে না। আমরা বলেছি আমরা তাদের সাথে বলবো না। তাদের সাথে বসলেই তারা ওই যে তাদের ওই যে কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এমন এমন ভাবে করে যেখানে সে যে মেনে নেওয়া খুব কঠিন হয় আর কি। তো এই জন্য বলছি যে আমরা এদের এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজের প্রতি একেবারেই সন্তুষ্ট না। আমার যত ইচ্ছায় থাকুক, যেখানেই যেতে চায় না কেন, যে কাজই করতে চায় না কেন, আমার যদি মনের সাথে মন না মিল পড়ে, ব্যবহার আচরণ ভালো না হয়, আমি কি তার সাথে যাবো? এদের অবস্থা হচ্ছে তাই। এটাতে আমাদের জন্য তো একটা অশনি সংকেত। ছাত্র রাজনীতি করে আসছে তারা, ছাত্র রাজনীতি আমরা নেতৃত্ব দিচ্ছি, আর তাদের যদি বডি ল্যাঙ্গুয়েজ এমন হয়, মাস্টার আমাদেরকে বিশ্বাস করে, কাউকে তো বিশ্বাস করে না, ছাত্র রাজনীতি বিশ্বাস করবে না। এরা এত দুর্নীতির সাথে জড়িয়ে গেছে যে এদের বাড়ি ঘরের খবর দিলে বোঝা যাবে। আমাদের 5ই আগস্ট বাড়িতে গিয়ে দেখেন, আর আজকে গিয়ে দেখেন তো বাড়ির অবস্থা কি পরিবর্তন হয়েছে, আপনার অবস্থা কি পরিবর্তন হয়েছে দেখেন তো আপনি। এই যে যারা দুর্নীতিতে আপাত মস্তক, যারা মানে একেবারে জড়িত, তাদের হয় যেন আমাদের ময়লার ড্রেনের ভিতরে যত ভালো সাবান দিয়ে, সুগন্ধি সাবান দিয়ে গোসল করুন না কেন, ওই ময়লার সাবান দিয়ে ময়লার ভিতরে, ওই ড্রেনের ভিতরে গোসল করে আপনার গা পরিষ্কার হবে না, আপনার দুর্গন্ধ যাবে না। কেন এটা? যে ওইটা একদম ময়লা, ওই ময়লাদের ভিতরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এদের এদের দেশ ভালো দিকে এগিয়ে নেবে, দেশ শাসন করবে, মানুষ উপকার করবে। প্রথমত দিতে চাঁদা, অসৎ ব্যবসায়ীদের চাঁদা। এই ব্যবসায়ীরা আওয়ামী লীগ সময় ব্যবসা করছে, এখানে বিএনপির কেউ এদের টাকা দেবে না, এদের টাকা আওয়ামী লীগের লোকেরা দেয়। আওয়ামী লীগের টাকায় দিয়ে, অসৎ টাকায় দিয়ে আমি নৈতিক কথা বললে হবে? নৈতিক কথা বলতে সব টাকা ফিরে আসতে হবে, যত টাকা খরচ তত টাকা বলতে হবে, যে কাজের কথা সেই কাজের কথা বলতে হবে, একটা দেখে জি। একটা করা যাবে না। এই সমস্ত সিস্টেমের মধ্যে তারা সব জায়গায় ভেজাল করতে চায়, এই ভেজাল তো হবে না। তারা ব্যবসা বাণিজ্য, তারা চাকরি সব কিছু তারা করে। সেজন্য আমি গত মনে করি ভাই গত অনুষ্ঠানে আপনি বলেছিলেন, গত পরশুদিনে একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন সেটাই হতে যাচ্ছে। দুটা জিনিস আমি দেখলাম আপনার রাজনৈতিকবিদ হিসেবে আপনার দূরদর্শী ক্ষমতা রয়েছে। আমরা দেখলাম যে স্টেবল গভর্নমেন্ট ছাড়া আসলে ইনভেস্টমেন্ট আসবে না, সে যত যাই কথা বলুক না কেন। আমি স্যারের কাছে একটু যেতে চাচ্ছি, একটু ভিন্ন প্রশ্ন করি। আমরা কি সেকেন্ড কোনো মেটিকুলাস ডিজাইনের প্রয়োগ দেখছি কিনা, দেখতে যাচ্ছি কিনা, অথবা দেশি বিদেশের চাপে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কোনো নতুন কোনো গেম চেঞ্জিং কোনো প্ল্যানিং করছেন কিনা? স্যার, আপনি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম কথা বলেছেন। আমরা তার সূত্র ধরে আমরা বলতে চাই যে সামনের দিনগুলো কেমন হচ্ছে, বহির্বিশ্বের কোনো চাপ আছে কিনা? না, এখানে বহির্বিশ্বের ধন্যবাদ। চাপ তো আমি একটা আছেই। স্যারের কাছে স্যারের কাছে গেছি, স্যারের কাছে শুনতে চাচ্ছি। আচ্ছা, হাবিব ভাই বলতে চাইলে বলতে পারেন অবশ্যই, মানে না বয়োজ্যেষ্ঠ, বলেন বলেন বলেন, সুতরাং আহ, না বলেন, আপনি অনুমতি দিলে শুরু করবো। জি, ঠিক না আছে। বললাম অনুমতি আহ, দিলাম, যে বলেন। বিষয়টি thank you. তো যে বিষয়টি আসলে লক্ষণীয় সেটি হচ্ছে আপনার বার্মা অ্যাক্ট। এটি জি, মূলত ডেমোক্র্যাটদের প্রণীত অ্যাক্ট। অনেকে বলেন হাকিম নড়ে হুকুম নড়ে না, বিষয়টা মার্কিন ক্ষেত্রে ইদানিং কালে প্রযোজ্য নয়। আমাদের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার পরে তারা কিন্তু ডেমোক্র্যাটদের যে বিষয় আশয়গুলো সেগুলো ওন করতে চাচ্ছেন না। এবং খেয়াল করে দেখেন 180 ডিগ্রি সমারসল্টে গিয়ে ট্রাম্প মহোদয় আপনার জুন্তা সরকার যেটি নেপিডো রিপ্রেজেন্ট করেন মিয়ানমারে, তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছেন, আপনার স্যাংশন তুলে দিচ্ছেন, এমন সবুজ সংকেত প্রদান করছেন যাতে মার্কিনদের সঙ্গে তারা ডিল করতে পারেন। এরকম পরিস্থিতিতে মার্কিনিরা আগে যে চিন্তাটা করতো যে তাদের করিডোর দরকার, তাদের আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয়ের ভাষায় চ্যানেল দরকার, সেই জায়গাটা থেকে সরে যেতে পারে এক। দ্বিতীয়ত, নেপিডোর সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে তারা আপনার এই আরাকান আর্মি, যেটা নন স্টেট অ্যাক্টর,
তাদের সঙ্গে হবনবিং কমিয়ে দিতে পারে। এবং এখানে যে বিষয়টি আরো লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে রোহিঙ্গাদের জন্য একটি সেফ জোন তৈরির যে চিন্তাটা, সেখান থেকেও কিন্তু আপনার সরে আসতে পারে আপনার আমাদের যে বর্তমান রেজিম ক্ষমতায় তারা। কারণ এটা বেসিক্যালি মার্কিন আহ, নৈতিক সমর্থনে তারা এই চিন্তাটা করছিলেন। এখন আহ, সময় তো কম, রোজার সময় আপনি নির্বাচন করবেন না আপনার এই রোহিঙ্গাদের নিয়ে ইফতার খাবেন আপনার আরাকান বা যেটাকে আমরা রাখাইন প্রভিন্স বলছি সেইখানটায় বা সেফ জোন, সেই বিষয়গুলো এখন রিথিঙ্ক করার মতো একটা জায়গায় চলে এসছে। এবং আপনার যেই চিন্তা ভাবনা নিয়ে তারা এই রেজিমটি ইনস্টল করেছে, সেই জায়গাটায় নতুন তর ইকুয়েশন চলে আসবে যদি আল্লাহর রহমতে ইলেকশনটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবং এটা ধরেই নেওয়া যায় যে আমাদের দেশের সবচেয়ে সক্রিয় বড় বর্তমান যে রাজনৈতিক দলটি আছে তারা ডেফিনেটলি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পথে অগ্রসর হবে। তখন আমাদের প্রফেসর ইউনূসের এই যে পারিষদবর্গ তারা ডেফিনেটলি বাড়ি চলে যেতে হবে তাদের, এই হেলম অফ অ্যাফেয়ার্স এ থাকবেন না। খলিল মহোদয়কে হয়তো আপনার কানেকটিকাটে ফিরে যেতে হবে। প্রফেসর ইউনূস চিন্তা করবেন যে তিনি ফ্রান্সে যাবেন না, তার প্রথম শ্বশুরবাড়ির এলাকায় যাবেন। এটা সময়ের ব্যাপার, তাকে হয়তো নির্ধারণ করতে হবে। আপনার এটা ভুলে গেলে চলবে না যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস নোবেল লরেট তার বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার আপনার জাল বা নেট আছে, এবং এমনকি চীন দেশেও তার এই ব্যবসা বিস্তৃত। তো ফলে তার জন্য ইটস এ ডিফারেন্ট বল গেম। এখন সময়ই বলে দেবে কি হতে যাচ্ছে। ধন্যবাদ। হাবিব ভাইয়ের কাছে হাবিব ভাইয়ের কাছে এই বিষয়ে একটু আপনি বললেন, তারপরে হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, কারণ রাত হয়েছে, আপনারা সবাই আজকে সারাদিনই অনেকে ব্যস্ত ছিলেন, অনেক আমি তো রাত হয়েছে। খুবই আমার ক্লান্ত, আমি তো হাবিব ঘুমিয়ে ভাইয়ের যাচ্ছি কাছে তো, সর্বশেষ লাইন প্রশ্ন, বেলাইন হয়ে যাচ্ছে। বলেন। সর্বশেষ প্রশ্ন, যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা ধরেই নিচ্ছি যে নির্বাচন হবেই, এবং ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণা হবে হয়তো কয়েকদিনের মধ্যে, আপনি আপনার এলাকার প্রস্তুতি, আমি জানি যে আপনি সারা দিন রাত অনেক গণসংযোগ করছেন, আপনি একটু আপনার অভিমত ব্যক্ত করবেন আসন্ন নির্বাচন সম্পর্কে আপনার প্রস্তুতি নিয়ে। আমার নির্বাচনী এলাকার প্রস্তুতি তো আজকের থেকে না, বহু আগের থেকেই আছে। নির্বাচন তো হয় না। 2008 সালে একরকম নির্বাচন হলো, আর্মিরা সেখানে 10% ভোট কেটে ভরে রাখলো, যেটা আওয়ামী লীগের নেতারা জানতো না। 2014 সালে নির্বাচন তো হলোই না, সেখানে সব দলবিহীন নির্বাচন 153টা বিনা পর্যন্ত হয়ে গেল। তারপরে 18 সাল নির্বাচনে দিনের ভোর রাতে হয়ে গেল, আমি প্রার্থী ছিলাম, দেখলাম রাতে হয়ে গেল। আবার 20 সালে 18 সালের এমপি মারা গেলেন, তার 20 সালের নির্বাচন হলো। তখন মনে করলাম যে করোনা টরোনা হয়ে আমাদের ভালো হয়ে গেছে আর কি। দেখলাম না, 20 সালে আরো বেশি। এই যে অবস্থা, এখান থেকে আমরা কবে কোথার থেকে পরিত্রাণ হবে বুঝি না। এই জন্য নির্বাচনটা হতে হবে। নির্বাচনের নিয়ে বারবার কথা হচ্ছে, আমি বারবার বলেছি। আমি মনে হয় সর্বপ্রথম আলটিমেটাম দিয়েছিলাম যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হতে হবে। এখন সরকারের আজকে নির্বাচন ঘোষণা করেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন, তারিখটা নির্বাচন কমিশন ঘোষণা করবে। এরপরে নির্বাচন পিছানোর একটা ইস্যু আছে, সেটা এই যে ছোট ছোট দল যারা আছে তারা মিছিল করলো, তারা ম্যাপ জাস্টিস শুরু করলো, তারা জমায়েত হলো, এটা দিতে হবে সেটা দিতে হবে, না দিলে বাড়ি আগুন ধরা দেবো, নানান কাহিনী টাহিনী বলে তারা হয়তো ওইদিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই ফাঁদে প্রধান উপদেষ্টা কোনো পা না দেন, না দিয়ে ওনাদের ফেব্রুয়ারিকে ধরে লাস্ট টাইম লাইন ধরে উনি তফসিল ঘোষণা করে দেন। তফসিল ঘোষণা করলে অনেক গন্ডগোল ফেসাদ বন্ধ হয়ে যাবে। কারণ তফসিল চলাকালীন সময় সেই সময় রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করতে পারবে না, যারা করতে যাবে তারা আইনের বিরুদ্ধে থেকে তাদের করতে হবে। এই জন্য আমি মনে করি
যে এই ফেব্রুয়ারির মধ্যে 12ই ফেব্রুয়ারিতেই এটা ডিক্লেয়ার করলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। হাবিব ভাই সারাদিনই জনসংযোগে ব্যস্ত ছিলেন, তার মধ্যেও আমাদের আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যয় নিয়ে আজকের অনুষ্ঠান আমরা আপনাদেরকে বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ। ভীষণ ঘুম হচ্ছে আমি, জি, ভালো আছেন? ভীষণ আমি ঘুমায় অন্যদিকে চলে যাচ্ছে, লাইন বেআইন হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি একবার নির্বাচনের সভায় জি, ঘুমের ভিতরে মানে ঘুমাই গেছি বক্তৃতা দিতে, আল্লাহ দিয়ে আল্লাহ। তারপরে আমাকে ধাক্কা দিয়ে ডাকালো যখন, কি যে বলছি আর কি যে বলতেছি না, কোন এখানে তাই হয়ে গেছে আজকে। এই, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের ভালো দুজনকেই, থাকবেন। অসংখ্য ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের বিশ্লেষণ আমাদেরকে অনুপ্রাণিত করে। বাংলাদেশের জনগণ চায় একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রত্যাশিত তাদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ভোটের মাধ্যমে প্রয়োগ করে একটি দায়িত্বশীল সরকার গঠন করবেন। জনগণের সরকার গঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি, এবং জনগণ কিন্তু আপনাদের এই আলোচনাগুলো ব্যাপকভাবে শোনেন, এবং তারা কিন্তু, যেহেতু আমি সাংবাদিকতা এবং বাজার বিশ্লেষণ নিয়ে কাজ করে থাকি, আমি একদম রুট লেভেল পর্যন্ত আপনাদের আলোচনাগুলো বিশ্লেষণ শুনি। চায়ের দোকান থেকে শুরু করে 5 স্টার পর্যন্ত সব জায়গায় আপনাদের আলোচনা, এবং আপনাদের এই গঠনমূলক আলোচনা জনগণ মানে পছন্দ করেন। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে, এবং হাবিব ভাই সময় দিয়েছেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। আমাদের আজকের বিষয়গুলো বস্তু শুনলেন, এবং দুজন বিজ্ঞ আলোচক আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন, তাদের মতামত ব্যক্ত করেছেন। আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগে এবং আমাদের এই আলোচনা বিষয়বস্তুগুলো কেমন লাগে, এ ব্যাপারে আপনাদের অভিমত ব্যক্ত করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অভিমত ব্যক্ত করবেন। আপনাদের